আচ্ছা, আমরা আগের দিন আচ্ছা, আগের দিনের লেকচারটা আমি মনে হয় পাঠাইনি, আপলোড করেছি। ওটা আগে পাঠিয়ে দিই তোদেরকে। 16 তারিখের লেকচারটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, রেকর্ডারটা। হুম হুম 16 তারিখের যে লেকচার সেটা আমি তো এইমাত্র পাঠিয়ে দিলাম, আগের দিনেরটা, কারোর লাগলে আচ্ছা দেখে আচ্ছা। নিস। আজকেরটা তো পাঠাবোই। আচ্ছা, তা আমরা আগের দিন নেমিং শুরু করে, মানে নেমিংয়ের রুলগুলো সব দেখে নিয়েছিলাম। আমি বলেছিলাম যে লিগ্যান্ডের নামগুলো পড়া হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম একটু। একটু একটু দেখলে কিভাবে হবে? আচ্ছা দেখি, যাই হোক, হয়েছে যখন কিছু কিছু এক্সাম্পল আমরা করি। সব এক্সাম্পল সব এক্সাম্পল হয়তো করতে দেখ টাইম হবে না, কিন্তু যে কটা করার সে কটা তো করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, ধর এইটা, ঠিক আছে, এইটা এইটা যদি একটু করি, কি আছে? একটা মিনিট দাঁড়া। হুম এরা রয়েছে টিআই সিগমা ডোনেট করছে C5H5, একবার সিগমা দিয়ে ডোনেট করছে, আরেকবার পাই দিয়ে ডোনেট করছে C5H5, ঠিক আছে। এটা C5 হোল টোয়াইস, এটা হোল টোয়াইস। এই হচ্ছে তোর কমপ্লেক্স। এবার বলেছে এইটার নাম করতে। এবার তুই একটা আমার কথা বল, এই C5H5 এই যে লিগ্যান্ড, এই লিগ্যান্ডটার নাম কি? বল বল বল, কে বলতে পারবি বল। হ্যালো, আওয়াজ আসছে? হ্যালো সামন্তক। আসছে আসছে। হ্যাঁ, তার নাম বল। আমি C5H5 এর লিগ্যান্ডের নামটা বল তাড়াতাড়ি। C5H5 এর দাঁড়াও, লিগ্যান্ডের নাম। ওই হ্যাঁ স্যার ডাকছিলেন? সাইক্লো হ্যাঁ, বললাম C5 সাইক্লো H5, H5 লিগ্যান্ডের। সাইক্লোপেন হ্যাঁ বল বল বল। সাইক্লো 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 কিছু একটা ছিল। পেন্টা সাইক্লোপেন্টাডাইইনাইল। ডাইন, হ্যাঁ ডাইন। সাইক্লোপেন্টাডাইনাইল মানে হচ্ছে এই মালটা, ঠিক আছে। এইটা এইটা ছিল তোদের। আর আমি বলেছিলাম যখন শুধু এই একটা কার্বন দিয়ে শুধু এরকম ডোনেশন যাবে মেটালকে, তখন ওর হেপ্টাসিটি হবে 1। এখানে শুধু একটা সিগমা বন্ড হবে, তাই না? এটা মানে সিগমা দিয়ে ডোনেশন হচ্ছে। আর যখন এটা রেজোনেন্স স্ট্রাকচারটা দেখ, কতগুলো কার্বনের মাঝে আছে? এক, এখানে এখান দিয়ে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে আবার এখান দিয়ে এইখানে উঠবে, তার মানে 1 2 3 4 5, 5টা কার্বনের মধ্যেই রয়েছে। তাহলে যখন পুরো এরকম রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে ডোনেশনটা যাবে, ঠিক আছে, তখন এখানে আমরা কত লিখব? হেপ্টাসিটি 5। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হেপ্টাসিটি কত লিখব? 5। বোঝা যাচ্ছে? হেপ্টাসিটির সাইনটা একটু ঠিক মতো করে আরেকবার দিই। বলো, আরেকবার বলো। হেপ্টাসিটি এখানে 1 আর হেপ্টাসিটি এখানে 5 কেন বললাম? যখন হেপ্টাসিটি 1, 1 মানে কি? একটা মাত্র বন্ড, মানে একটাই সিগমা বন্ড, মানে সিগমা ডোনেশন। বেসিক্যালি কী হচ্ছে, এই যে এই কার্বনটা রয়েছে, এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটাই মেটালকে ডোনেট করছে লিগ্যান্ডটা, ঠিক আছে।
তাহলে শুধু একটা সিগমা ডোনেশন আছে, তাহলে হেপ্টাসিটি 1। আর যখন পুরো পাই সাইকেলে যখন এই রেজোনেন্স হচ্ছে, সেই পুরো পাই ক্লাউডটা দিয়ে ডোনেশন যাচ্ছে, কটা কার্বনের মধ্যে হচ্ছে? 1 2 3 4 5, টোটাল কটা কার্বনের মধ্যে পাই ক্লাউডটা ঘুরছে? 5টা। তাহলে হেপ্টাসিটি কত? 5। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে এই যে সিগমা লেখা আছে, পাই লেখা আছে, ডোনেশন বোঝা গেল? সিগমা মানে হেপ্টাসিটি 1, পাই মানে হেপ্টাসিটি 5। ক্লিয়ার? হুম। স্যার, বলো বলো। আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, অর্ধেক আওয়াজ আসলো তো অর্ধেক আওয়াজ চলে গেল। সায়ুদ, আমার আওয়াজ কাটলো না? কাটলো না? না না, আমার জন্য কাটেনি। ঠিক আছে। আর মানে এটা সামন্তক তোর একটু গন্ডগোল হচ্ছে, তুই একবার তাহলে বেরিয়ে ঢোক। আচ্ছা, ঠিক আছে। আমি ওয়েট করছি, তুই বেরিয়ে ঢোক। সহেলি, তুই শুনতে পেয়েছিস প্রপারলি? সহেলি কোথায় হারিয়ে গেছে আবার? দেখ সামন্তক, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু আরেকবার বলে দাও ওটা। হ্যাঁ বলছি, সে তো নিশ্চয়ই বলবো। তো আমি বলছি এবার দেখ, পরিষ্কার শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, পুরো হ্যাঁ। ভয়েসে ভয়েস আসছে না সেরকম না, কেটে যাচ্ছিল মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। এবার আমি বলছি যে এই যে সিগমা লেখা আছে, পাই লেখা আছে, এটার মানে কি? এটা কি ডিনোট করছে? আমি বলতে চাইলাম যে এটা হেপ্টাসিটিকে ডিনোট করে। যখন সিগমা লেখা আছে মানে একটাই মাত্র পাই, একটাই মাত্র কার্বন দিয়ে ডোনেশন হচ্ছে ডিরেক্ট। মানে কি? এই যে একটা সাইক্লোপেন্টা ডাইএনাইল বলতে তো আমরা এইটা বুঝি, যে এই মাইনাস, এই কার্বনের ওপর মাইনাস আছে, এই মাইনাসটা যদি ডিরেক্টলি কোনো মেটালকে ডোনেট করে, তাহলে এখানে একটা সিগমা দিয়ে ডোনেট করা হয় এরকম। তাহলে একটা কার্বনের মাইনাসটাই ডোনেট হচ্ছে, তাহলে এর হেপ্টাসিটি কত হবে? 1। আর যদি এটা পুরো এই রেজোনেন্স স্ট্রাকচারে পৌঁছায়, রেজোনেন্স স্ট্রাকচার করে দেখ 1 2 3 4 5, পাঁচটা কার্বনের মধ্যেই পাই ইলেকট্রন ক্লাউডটা ঘুরছে, তাহলে আমরা বলি যে পুরো 5টা ইলেকট্রন কার্বনের মধ্যেই ঘুরে যখন পাই পাই দিয়ে ডোনেশন হচ্ছে, পাই ক্লাউড দিয়ে ডোনেশন হচ্ছে মেটালকে, তাহলে ওর হেপ্টাসিটি হয়ে যায় 5। তাহলে যে সিগমা আর পাই এটা কি ডিনোট করছে? এই হেপ্টাসিটিটাকে ডিনোট করছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এর নাম কীভাবে হুম লিখবো? হুম। যেহেতু সাইক্লোপেন্টা ডাই ইনাইল আছে আর এখানে 2 2 করে আছে, এবার দেখ নামের মধ্যে ডাই রয়েছে, তাহলে আমি এটাকে 20 দিয়ে লিখতে হবে। তা আমরা লিখবো 20। ঠিক আছে? হেপ্টাসিটি প্রথমটার কত? 1। তাহলে হেপ্টাসিটি 1 সাইক্লো সাইক্লোপেন্টাডাইনাইল। সাইক্লোপেন্টাডাইন। সাইক্লোপেন্টা ডাই ইনাইল। ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ। আবার হবে 20। এবার হেপ্টাসিটি কত? 5। আবার লিখতে হবে হ্যাঁ, সাইক্লো পেন্টা ডাই এনাইল। টাইটেনিয়ামের ঠিক আছে? অক্সিডেশন নাম্বার হ্যাঁ বার হ্যাঁ, করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার বের করতে হবে টাইটেনিয়ামের অক্সিডেশন নাম্বার। কীভাবে বের করবি? কেউ একটা বের করে বলতো কত হবে? দেখি, বল, কে বলতে পারবি? চেষ্টা কর। আরে এক একটা সাইক্লোপেন্টা ডাইএনাইলের চার্জ কত? আর হবে না, কত হবে? কত হবে? ওটা কি বলে, 4 হবে হ্যাঁ, টাইটেনিয়ামের। গুড। এক একটার কত? -1 করে। তাহলে এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, টোটাল -4। আর এটা যদি আমি এক্স ধরি, তাহলে x-4, আর ওপরে কোনো চার্জ নেই মানে 0, তাহলে x +4। ঠিক আছে? x +4। তাহলে নাম কি হবে? এই দুটো লেখার পর, আর এটা একটু মুছে দিই, নাহলে তো খুব নোংরা হয়ে গেছে। এবার এখানে কি লিখবো? টাইটেনিয়াম, এরকম ব্র্যাকেটের মধ্যে রোমান নাম্বারে 4। বোঝা গেল? হুম। হুম। নেক্সট। নেক্সট যদি তোকে একটা দি ধর H2PtCl6, ধর এরকম দিস। সবার আগে কি কাজ? সবার আগে এটা একটু যদি ভেঙে নিস পাস করে, তাহলে 2H+ প্লাস PtCl6 -2।
তাহলে পিটির মাথায় এক্স বসাবি, এক্স মাইনাস সিক্স মাইনাস টু, এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু মানে প্লাস ফোর। তাহলে প্ল্যাটিনামের অক্সিডেশন কত নাম্বার? প্লাস ফোর আছে অক্সিজেন স্টেট। আচ্ছা, এবার শুরু করা যাক। প্রথমেই আমি কি করব, কোন পার্টটাকে লিখব বল? প্রথমে তো এটা লিখবে, কি বলে, ক্লোরিডো, হেক্সা ক্লোরিডো। হ্যাঁ, গুড 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 গুড। বল কি লিখব? এক মিনিট, আমরা ক্যাটায়নিক পার্টটা লিখবো না? মানে আগে H2টা হবে তো, এইচ টু মানে হাইড্রোজেন লিখতে হবে তো হাই- নাকি? মানে হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেনও লিখতে তাহলে হবে। শুধু হাইড্রোজেন লিখছি তো? কি লিখবে? কি হবে ভেবে বল, কি লেখা যেতে পারে? আমি একদম একটুখানি ভাব, ভেবে বল কি লেখা যেতে পারে, ঠিকভাবে ভাব। তুমি এখানে তুমি এমনিও লিখতে ডাই হাইড্রোজেন হেক্সা ক্লোরো, ওভাবেও তারপরে করতে পারো। তারপরে তারপরে হ্যাঁ, আমারও বল, তো পুরোটা ডাইহাইড্রোজেন। বল, ডাই পুরোটা বল। হাইড্রোজেন হেক্স প্ল্যাটিনেট ফোর, আমার তো অক্সিডেশন স্টেট একদম বেরোবে। গুড। তাহলে দুখানা হাইড্রোজেন আছে, তাহলে আমি কি দিয়ে শুরু করব? ডাই হাইড্রোজেন দিয়ে। ডাই হাইড্রোজেন। তারপরে কি বলেছি, একটা গ্যাপ দেব, গ্যাপ দিয়ে কমপ্লেক্সটা শুরু করব, তাই না? তাহলে কি লিখবো প্রথমে? হুম হেক্সা, হ্যাঁ, একটাই এখানে একটাই টাইপের আমার লিগ্যান্ড রয়েছে, তাহলে হেক্সা ক্লোরিডো, হেক্সা ক্লোরিডো, তাই তো? একই না? হুম হুম হেক্সা ক্লোরিডো। এবার যেহেতু এই কমপ্লেক্সের পার্টটা আমার নেগেটিভ পার্টে রয়েছে, তাহলে আমার এই যে মেটালটা লাস্টটা কি হয়ে যাবে? এট হয়ে যাবে। তাহলে প্ল্যাটিনেট, প্ল্যাটিনেট, বোঝা গেছে? প্লাস হ্যাঁ, ফোর। হুম বল বুঝলি কিনা? হ্যাঁ, হুম বুঝতে পেরেছি। বুঝলাম। এবার একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে। কি মাথায় রাখতে হবে ভাই? আমি যদি একটুখানি তোমাকে বলি, দেখ এখানে তুই যদি যখনই তুই লিগ্যান্ডটাকে মানে তুই যখনই কমপ্লেক্সটাকে ভাঙার চেষ্টা করবি, জলে দিবি, জলে দিলে দেখ তো এইচ প্লাস রিলিজ করছে না? জলে দিলেও এইচ প্লাস রিলিজ করছে, দুখানা এইচ প্লাস রিলিজ করছে। রিয়াকশনটা দেখতে পাচ্ছিস এই যে এখানে দুটো এইচ প্লাস হ্যাঁ, রিলিজ এইচ করছে। প্লাস অ্যাসিড হিসেবে হবে তো। তাহলে এটা অ্যাসিড, এটা একটা অ্যাসিডও হতে পারে। তাহলে এইটার নামকরণ আরেকভাবে করা যায়। কি করা যায়? শুধু এই অ্যাসিডটার নাম লেখা যায়। কি লেখা যায়? তখন আমরা ডাই হাইড্রোজেন ফাইড্রোজেন লিখি না, আমরা শুধু এই কমপ্লেক্সটার নামটা লিখি। কিরমভাবে লিখি তাও একটা ব্যাপার আছে। হেক্সা, হেক্সা ক্লোরো বা হেক্সা ফ্লোরিডো বললেও হবে। হেক্সা ক্লোরিডো, ঠিক আছে? হেক্সা ক্লোরিডো প্ল্যাটিনিক, প্ল্যাটিনিক, নিক। হ্যাঁ নিক, প্ল্যাটিনিক ফোর অ্যাসিড, এইভাবে। এটাও একটা স্টাইল লেখার। হেক্সা ক্লোরিডো প্ল্যাটিনিক অ্যাসিড। অনেকে আবার এটাকেই হেক্সা ক্লোরো প্ল্যাটিনিক ফোর অ্যাসিড এইভাবেও লিখছে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা অ্যাসিডটা স্টাইল আর লিখলে কি। মার্কস দিয়ে দেবে আইইউপিএসি? আরে না না, এটা এটা তোকে ধর তোকে আইইউপিএসি লিখতে বললো, তাহলে তোকে ওই প্রথম যেটা লিখলাম সেইভাবে লিখতে হবে, ওটা হচ্ছে আইইউপিএসি। কিন্তু ধরো তোকে কখনো কখনো তোকে বলে দিল যে এটা অ্যাসিড, তো অ্যাসিডের হলে কিরমভাবে নাম লিখতে, বা তোকে এইটা দিয়ে বললো যে কোনটা রাইট অপশন, ঠিক আছে? এরকম একটা তোকে অপশন দেওয়া আছে তার মধ্যে, তার মধ্যে হয়তো আইইউপিএসিটা দেওয়াই নেই, তার মধ্যে এরকম একটা অপশন দেওয়া আছে। তো তখন মাথায় রাখতে হবে যে এটা এইভাবেও লেখা যেতে পারে, প্ল্যাটিনিক হয়ে যায়। অ্যাসিড হলে সবসময় আইএসি, প্ল্যাটিনিক, ঠিক আছে? বুঝতে পেরেছি। আইসি, প্ল্যাটিনিক অ্যাসিড, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা,
এরপর কর এইটা, এইটা বেশ ভালো। সব আমি করাচ্ছি না, এত টাইম নেই করানোর। কিছু কিছু তো তোমরাও করবে, হোমওয়ার্ক দেবো। আর তোরা কবে পরীক্ষা দিবি সেটাই আমায় বললি না। স্যাটারডে বলেছিলে তো। এই তো বললে স্যাটারডে বললে। এই স্যাটারডে পরীক্ষা নেবো তো। দেখ বলেছিলাম শিওর হয়ে বলতে একবার আমাকে। এই না তুমি ওটাই তো সবাই জানে। ঠিক আছে, দুদিন দুটো না ক্লাস আগেই বললে তো ফিক্স ঠিক আছে, করলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেই স্যাটারডেই দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। কী যেন সিলেবাস দিয়েছিলাম, ওই আগের সিলেবাসই আছে তো? ওইটা আর অ্যালডিহাইড, ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি একটা, অ্যালডিহাইড কিটোন আর ইলেকট্রোকেমিস্ট্রি। আর ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ, কার্বক্সিলিকও তো ছিল। ওই আর কি, মানে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক এসে একটা ওই চ্যাপ্টারটা, আর হচ্ছে তোর ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। নে এবার বল, কিন্তু বল, স্যার, বল। তুমি যে গ্রুপে জিজ্ঞেস করে নিও, আমার কথাতে দিয়ে দিও না স্যাটারডে। না না, সাউথ বললো তো আছে, ওর মনে আছে সব। হ্যাঁ, দেখ কর। ক্রিস্টালাইজেশন দেওয়া আছে 0.2H2। হ্যাঁ, কীভাবে করবি তুই? এটা নিয়ে পরে ভাববি, এটা নিয়ে বেশি ভাবিস না এখন, তুই দেখো কমপ্লেক্সটা নিয়ে পড়। -H2O0, আর ওটা Cl2-1, আর ওখানে একটা Cl-1, তো প্লাসটি হবে কি বলে অক্সিডেশন স্টেট। কার? কোবাল্টের? হ্যাঁ। আচ্ছা, সায়র ঠিক বলছে সামন্তক? হ্যাঁ হ্যাঁ, ভুল থোড়ি বলবে। আরে এরকম কোনো কথা আছে? সামন্তক সবসময় ঠিক বলছে। তুইও একবার করে দেখ, নামটা লেখার চেষ্টা কর, চেষ্টা তো কর, তারপরে তো আমি আছি। হুম হুম। চেষ্টা কর, তারপরে আমি আছি। শয়রি তো কোনো কথাই বলে না, তাই আছে কি জানে। হ্যাঁ এটা করে নিয়েছি। বল সামন্তক কি লিখেছিস? না- নাম বলবো? বল, বল। দেখো প্রথমে টেট্রা অ্যাকোয়া H2O এর জন্য, হুম, হুম, তারপরে ডাই ক্লোরো, দুটো ক্লোরো আছে, হুম। ঠিক আছে। তারপরে কোবাল্ট 3 অক্সিডেশন স্টেট যেটা, বাহ, তারপরে? তারপরে ক্লোরাইড একটা আরেকটা যেটা আছে, আর ডাইহাইড্রেট। বাহ, কারেক্ট, একদম ঠিক। তাহলে এখানে দুটো লিগ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যাকোয়া, আর আছে ক্লোরিডো। ক্লোরিডো এ অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাহলে এ আগে বসাবো, তাহলে হবে টেট্রা অ্যাকোয়া, ডাই ক্লোরিডো। কোবাল্ট আছে এখানে, এবার কোবাল্টটা দেখতে হবে, এটা তো প্লাসের মধ্যে পড়ে, নেগেটিভের মধ্যে নেই, ঠিক আছে। তাহলে প্লাসের মধ্যে পড়লে ওই এট ফেট কিছু বসানোর দরকার নেই, তাহলে ডিরেক্ট লিখবো কোবাল্ট, অক্সিজেন স্টেট +3। বাইরে কে আছে? ক্লোরাইড, ক্লোরাইড, আর লাস্টে দুখানা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাহলে ডাই হাইড্রেট। বোঝা গেল না? গেল না? বল। হ্যাঁ। ক্রিস্টালাইজেশনটা তো লিখতে লাগে না তাই তো? হ্যাঁ, লিখতে হবে, লিখতে হবে, ওটাও লিখতে হয়, ডাইহাইড্রেট লিখতে হয় এইভাবে। যতগুলো ক্রিস্টালাইজেশন থাকবে ওটা ডাই, ট্রাই, টেট্রা এইভাবে লিখতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কর, এফি, এটা কর দেখি এরকম লিখতে পারিস। জানলে পারবি, নাহলে পারবি না, এই আর কি ব্যাপার। বল।
এটা কি হেক্সাসায়নো হবে? হেক্সা সায়ানো হবে, সায়ানো লিখি আমরা। সায়ান আছে তাহলে। সাইনিডো। হ্যাঁ, সায়ানিডো। হুম। কিন্তু না এইটার না, কি করবি এখানে এইটার? দুটো আয়রনের বার করতে হবে অক্সিডেশন স্টেট, 1 মিনিট ইয়েস, দাঁড়াও। এটা একটু বুদ্ধি লাগাতে হবে। যদি তোকে কেউ না বলে দেয় তুই পারবি না। একটু হেল্প করবো, একটা হিন্ট দিই। এই যে বাইরে যে আয়রনটা রয়েছে, এই মালটা ফ্রি স্টেটে রয়েছে, মানে একে যদি তুই জলে দিস তাহলে ও এফই, এটা প্লাস সামথিং এক্স কিছু হয়ে যাবে, সঙ্গে এফই সিএন হোল 6 মাইনাস এক্স এরকম কিছু একটা হবে। তাহলে যখন এটা ফ্রি স্টেটে থাকবে তাহলে ও ওর মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে থাকার চেষ্টা করবে। তাহলে আয়রনের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট তোমার জানতে হবে। আমি বলেছিলাম আগে। বল, তাতেই বল। কি আয়রনের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট? হুম, +3 হয়, +3। +3 কি করবে ওটা দিয়ে? +3 হয়, হ্যাঁ, তাহলে +3 হলে এইটা যদি +3 হয় তাহলে হাফ এটা ফিল্ড কি হবে? 3D হয় না? -6। 3D 5, হ্যাঁ, ইয়েস। +3 হবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা যদি +3 হয় তাহলে এটা কি হবে? -3, এই পুরো কমপ্লেক্সটা। তাহলে এখান দিয়ে তুই এক্স লাগালে তুই বেরিয়ে যাবি কত হবে। তাহলে এক্স -6 - 3 এক্স = 6 - 3 মানে +3। তাহলে এর অক্সিডেশন স্টেটও কত আছে? +3 আছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার হয়ে যাবে। হুম, এটার জন্যই বলছি। আয়রন তাহলে আয়রন 3 হেক্সা সাইনিডো। তাহলে ঠিক ঠিক ঠিক, বল বল বল। আয়রন আয়রন 3 হেক্সা সাইনিডো। হেক্সা তারপরে কি লিখবে? আয়রন লিখবো না ফেরেট না, লিখবো? এবার ওই যে এটা নেগেটিভ পেয়ে রয়েছে, তাহলে আমার তো ফেরেটই লিখতে হবে। ফেরেট ফেরেট হ্যাঁ, 3। ফেরেট 3। গুড, গুড। বল শায়দ, বুঝলি না বুঝলি না? হ্যাঁ, ওই আইএন3টা আগে লিখিনি, বাকি সব ঠিকই লিখেছি। ভালো ভালো, শিখছিস ধীরে ধীরে। এবার ধর আমি বললাম এইটা একটুখানি অন্যরকম, ঠিক আছে? এটা শেখ, হয়তো এটা স্কুল লাইফে দেওয়ার চান্সেস কম, তাও আমি শেখাচ্ছি। উম, দেবে না এটা, স্কুলে কোনোদিনই দেবে না এটা। এটা খুবই হায়ার ভেরিয়েশন, একদম টপ লেভেলের কোশ্চেন। ঠিক আছে? স্কুলে দেওয়ার চান্স নেই, কোনো চান্স নেই। বোর্ড বা স্কুলে দেওয়ার কোনো চান্স নেই, জিরো চান্স। তো আমি আগে দিয়েই বলে দিচ্ছি, বল, চেষ্টা কর। আদেও পারবি কিনা জানি না, আগে এক দিয়ে মিনিট বললে দাঁড়াও কর। স্যার। সামন্তক চেষ্টা করতে পারে, সায়ুদ হয়তো এটা পারবে না, কারণ ও আগে কোনোদিন করেনি। এটা ওই ওই বল কোয়েশ্চেন বল। গুলো যেগুলো পাঠিয়েছিলাম ওটার মতোই বোধ হয় না? হুম, তো কোশ্চেনগুলো আজকে করিয়ে দেবো, দাঁড়া এখন। মিউ দিয়ে এগুলো করে নাকি? কারেক্ট কারেক্ট কারেক্ট। কেন করে? মিউটা কি? মিউটা কি? মিউটা কখন ইউজ হয়? আলাদা আলাদা ভেরিয়েশন আছে তো। না, কি বলে মিউটা ইউজ হয় যখন আমার ব্রিজিং কম্পাউন্ডের জন্য। বোঝা গেল? হ্যাঁ কার জন্য ইউজ হয় বাবা? ব্রিজিং কম্পাউন্ডের জন্য, এটা মাথায় রাখবে। ঠিক আছে? হ্যাঁ, ব্রিজিং তো নেই বোর্ড, তাই জন্য ব্রিজিং নেই। তাই জন্য বললে নেই। হ্যাঁ, ব্রিজিং নেই না, আছে, কিন্তু ওই দেয় না, সবাইকে পাস করানোর একটা ব্যাপার আছে। তাই এই আইইউপিএসসি নেমিংয়ের যে কোয়েশ্চেন বোর্ডে আসবে, ওটা কোনোদিনই তোকে টাফ দেবে না, এটা জেনে রাখ আমার থেকে। ঠিক আছে? ওটা কোনো দিন ওরা টাফ করতে চাইবে না, কারণ ওরা জানে যে ক্রিস্টাল ফিউরি করবে এটা। ক্রিস্টাল ফিউরি টাফ করতে পারে,
তাই জন্য ক্রিস্টাল ফিজিক্স তোকে ভালো করে শিখতে হয়। কিন্তু এই আইইউপিএসি নেমিং, আইসোমেরিজম, এটার পর যেটা পড়বি, এগুলো হচ্ছে খুবই মানে তোকে জেনারেলভাবে তোকে দেবে। ও বলছে হ্যাঁ ঠিক আছে এইভাবে কর, বোঝা গেল। আজকে যেমন থার্ড পার্টে শুরু করবো, এটা থার্ড পার্টেই রয়েছে, এই যে থার্ড পার্টের এই একটা কোশ্চেন কথা বলো বল। স্যার, কোথায় গেল এটা? এই তো এক তো মিনিট। দেখাচ্ছি তো। এই যে এই হচ্ছে কোশ্চেন তোর। ও না, আচ্ছা ঠিক আছে, আমি ওই বোর্ডটা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ বোর্ডে দেখাচ্ছি, এই ওখানে যে বল বল বল। হ্যাঁ এখানে NH3 টা তো নিউট্রাল, এনএসসি নিউট্রাল, একদম নিউট্রাল। NH2 NH2 টা -1, গুড বল, একদম ঠিক যাচ্ছিস। আর পেরক্সো যেটা আছে সেটা 2 O2 এর। আরে না না না, এটা পারক্সো নেই, এটা সুপার তাহলে অক্সাইড আছে। হুম, হাফ। পারক্সো কোনোদিন যদি থাকে, ও ব্রিজ বন্ডিং এ যেতে পারবে না, ঠিক আছে? এটাকে সুপার অক্সাইড বলে, O2 মাইনাস, এটা হচ্ছে O2 মানে মাইনাস। মাইনাস আছে। এটা -1 করে আছে। NH2 এটা আছে মাইনাস, এটা -1 করে আছে, বোঝা গেল? এটাকে বলে হুম, সুপার অক্সাইড। এটা কি বলে? সুপার অক্সাইড। তো তাহলে 3 হবে সুপার অক্সাইড, কোবাল্টের। কারেক্ট। +3 করে হবে, এটাও +3, +3, এটাও +3। +3, একদম গুড গুড গুড, ভেরি গুড। এবারটাকে লিখবি কিভাবে বলতো? এ দেখ ভালো করে দেখ, এ দেখ কে কে আমার ব্রিজ করছে। একটা অ্যামাইড ব্রিজ ব্রিজিং করছে, গুলোতে মিউ লিখবো। প্রিফিক্স গুলোতে মিউ লিখবো তো, একদম একদম, তাহলে আমি লিখবো যেরকম মিউ। অ্যামিডো আর ওই সুপার হ্যাঁ অক্সাইডটাই হ্যাঁ লিখবো। হ্যাঁ, মিউ অ্যামিডো, মিউ অ্যামিডো, কারণ এই যে এটা মিউ অ্যামিডো, মিউ সুপার অক্সিডো, সুপার অক্সিডো, ঠিক আছে? তারপরে কি লিখবো? এই দেখ দুখানা কি আছে, 20 টেট্রাঅ্যামাইন হবে তারপরে। বিস টেট্রা অ্যামিন। এবার বিস টেট্রা অ্যামিনটাকে না ব্যাকেটে লিখে দিই, বিস টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন দুবার আছে, তাই বিস টেট্রা অ্যামিন, হ্যাঁ, ঠিক আছে? তারপরে তারপরে কি কোবাল্ট দুটো লিখবি? আছে, ডাই ডাই কোবাল্ট কোবাল্ট, 3 ডাই আই থিঙ্ক কোবাল্ট, ওরকম। আর লাস্টে লিখবি 3। বোঝা গেল? হ্যাঁ, এইভাবেই লিখতে হবে, আর এগুলো কিছুই না। করেছিলাম হালকা হালকা যখন পড়েছিলাম তখন, একদম, বোর্ডে তো ছিল একদম, না। না বললে লাগে না, ঠিক আছে? এবার তোদেরকে একটা জিনিস দেখাই আমি, দেখ তোদের জন্য করা এটা, বোর্ডস যেই নিট তিনটেতে 2022 অবধি যা কোয়েশ্চেন এসছে, আমি সব কটার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি। 22 অবধি মোটামুটি আছে, 21-22 অবধি, ওকে। ঠিক আছে? তোদেরকে এগুলো কি করতে হবে, আমি মুখস্থ করবো না কিন্তু, এগুলো করতে হবে। যেরকম এই নেমিং দিয়ে তোদেরকে বেসিক্যালি ফাঁসাবে কোথায় বল? এই যে নাম, তোকে বলবে ব্রাউন রিং কমপ্লেক্সের নাম বলো। ব্রাউন রিং কমপ্লেক্সটা কি আগে সেটা জানতে হবে। তাহলে ব্রাউন রিং কমপ্লেক্স কোথায় হয় জানিস তো? ওই যে ব্রাউন রিং এক্সপেরিমেন্ট মনে আছে, এই একটা ব্রাউন রিং তৈরি হতো এখানে, ব্রাউন রিং। হ্যাঁ, অ্যানাইন টেস্ট, অ্যানাইন হ্যাঁ টেস্ট হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড, অ্যামাইনের কনফিউটিভ, নাইট্রোসিল যেটা নাইট্রোসিল, হতো না। নাইট্রোসিল, একদম ঠিক। হ্যাঁ, তো ওই যে কমপ্লেক্সটা ফর্ম হতো, সেই NO3 কমপ্লেক্সটা তোকে, মাইনাসের হতো। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই কমপ্লেক্স, Fe H2O5NO SO4। এবার এটার নাম তোকে জানতে হবে। দেখ তুই যদি এই কম্পাউন্ডটা জানিস তাহলে তো নাম করা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এই যে ব্রাউন রিং কমপ্লেক্সটা কি বস্তু সেটাই তুমি না জানো তাহলে তো গেলাম। সেরকমই হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, তো কোলম্যানস ব্রাউন রিং রিএজেন্ট, কমপ্লেক্স নেরেজেস, জানি, ওটার ওটাই তো ফর্মুলাও তো জানতে হবে। জানতে তো হবেই, ওইটাই হচ্ছে ব্যাপার। এই লিস্টটা তোমায় একটু পড়তে হবে। ফেরোসিন কাকে বলে, ফিশার সল্ট কাকে বলে, সুইৎজার রিএজেন্ট কাকে বলে, প্রুসেটস অফ পটাশ কাকে বলে, জেসিস সল্ট কাকে বলে, টার্নবুলস ব্লু কাকে বলে, পার্সিয়ান ব্লু কাকে বলে, ম্যাঙ্গারাস গ্রিন সল্ট, ভাস্কাস কমপ্লেক্স,
ঠিক আছে, উইলকিনসন ক্যাটালিস্ট, সিসপ্ল্যাটিন, প্রুসিয়ান রেড, এইগুলো তোমায় জানতেই হবে। বোঝা গেলে? ক্লিয়ার? হুম। এগুলো একটু জানবে, কি আর করা যাবে। ঠিক আছে, হ্যাঁ। এখানে একটা তুই যদি একটুখানি মাথায় রাখতে চাস তো একটা আছে, সেটা হচ্ছে ধর এই রিয়াকশন দিয়ে মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়, যেই নিজে দেবে, বোর্ডে আবার দেবে না, আমি বলছি এখান দিয়ে ডিরেক্ট এই কোশ্চেনগুলো। FeCl2 আছে, তার সাথে K4FeCN6 যদি রিয়াক্ট করে, ঠিক আছে, K4FeCN6 যদি রিয়াক্ট করে, তাহলে তুই বুঝতে এখানে হবে হচ্ছে Fe2FeCN, এরকম Fe2FeCN, ঠিক আছে, এটা হোয়াইট কালারের প্রেসিপিটেট দেয়। তারপরে Fe2CA যদি K3 এটার সাথে রিয়াক্ট করে, তাহলে তোর টার্নবুলস ব্লু কালারের প্রেসিপিটেট। FeCl3 যদি K4 এর সাথে রিয়াক্ট করে, FeCN6, ঠিক আছে, আর Fe টা যদি +2 স্টেটে থাকে, ঠিক আছে, আর এটা FeCl3 টা যে Fe আছে এটা +3 স্টেটে আছে। হুম। একটা মিনিট দাও। তো সেটাই আর কি কথা এখানে। তো এটা পার্সিয়ান ব্লু, আর লাস্টে FeCl3+3 সাথে এটা এটা করলে দেখবি ব্রাউন কালারের প্রেসিপিটেট আসে। ঠিক আছে, এইটা এরকম পর এরকম মনে রাখার জন্য আর কি WTPB। ঠিক আছে, ডাব্লুর জন্য দুটোই প্লাস, মানে Fe এখানেও প্লাস, ভিতরেও প্লাস। ঠিক আছে, তারপরে টি এর জন্য বাইরে FeCl2টা +2 বাট ভিতরেরটা +3। তারপর এটা 3-2-3-3, 2-2-2-3, 3-2-2-3-3। বোঝা যাচ্ছে ব্যাপারটা? WTPB হ্যাঁ, এইভাবে একটু মনে রাখার জন্য জাস্ট আর কি মনে এটা রাখতে হবে। বানিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। এটা একটা ট্রিক বানিয়ে দিয়েছি, চেষ্টা করবি মনে রাখার, যদি যেই কখনো দিয়ে দেয় তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আচ্ছা, বলছিলাম নোমেনক্লেচার, স্যার, বল বল বল। একবার ওই ডিএমজির স্ট্রাকচারটা বানিয়ে দেখাবে? ডিএমজি, ডিএমজি মানে? ডিএমজি মাইনাস যেটা, ওটা ওই ডাইমিথাইল গ্লাইকসিন। ওফ, দাঁড়া, কেন আমি এটা বানানো নেই আমার নোটসে? আছে নাকি? আমি তো তাহলে এড়িয়ে গেলাম বোধহয়। দাঁড়া, ডিএমজি বানানো আছে, ডিএমজি আমি বানিয়ে দিয়েছি, আমি একটাও ছাড়িনি, যে কটা পেরেছি সব কটা লিখে দিয়েছিলাম, বানানো আছে তো। যেগুলো তো কাজে লাগে না ওগুলো স্ট্রাকচার এত মনে থাকে না, বুঝলি তো, যেগুলো খুব হ্যাঁ, কোর নয় তো, ডিএমজি তো খুব একটা এটাও কোর ছিল নয়। কি, মানে ওই যে ইডিপি এটা ছিল? হ্যাঁ, এডিটিএ ছিল, এডিটিএ তো আমার এখনো মনে আছে, চাইলেও বানিয়ে দেবো, ওটা কাজে লাগে, যেমন ওর স্ট্রাকচার মনে আছে, ইথিলিন আমার যেটা ডাইঅ্যামিডেট। মনে নেই সেটা হচ্ছে ডিএমজি মাইনাসটা, আর যেটা গ্লাই মাইনাস ছিল ওটা কি ছিল ভুলে গেছি। কোথায় ছিল বলতো লিগ্যান্ডগুলোর স্ট্রাকচার? কমপ্লেক্স, কমপ্লেক্স ওয়ানে ছিল নাকি? ওর ওয়ানে মনে হয়, ওয়ানে আই গেস। না, হ্যাঁ, ওয়ানে ওয়ানে। ওয়ানে ছিল, হ্যাঁ কারেক্ট, ওয়ানেই ছিল। ডিএমজি, আচ্ছা এই তো ডিএমজি, এই যে ডিএমজি হুম। এটা আচ্ছা, আছে আছে, এই তো এটা ওয়ানে আছে না? কোন পেজ নাম্বার? 15, ঠিক আছে, আমি ওটা দেখতে পাইনি, লাস্টে ছিল বোধহয়। গ্লাই আছে, গ্লাই। গ্লাই, হ্যাঁ সব আছে, এই যে পরে তুমি নাম বলো বাবা, সব লেখা আছে এখানে, তুমি নাম আচ্ছা আচ্ছা, করিবা, এই দুটোই সব খাজি। তুমি নাম করবে, সব লেখা আছে আমার এখানে। যেগুলো দরকার নেই তাও লেখা আছে, এইগুলো তোদের কোনো দরকার নেই, যে অর্থোফেন এগুলোর কোনো দরকার নেই, তাও লিখে রেখেছি। এইটার কোনো দরকার নেই, এইটার দরকার নেই, তাও সব লেখা আছে, এগুলো আবার লাগবে। আর এই যে তুই জিজ্ঞেস করছিলি
ইডিটিএ, এই হচ্ছে তোর ইডিটিএ। হ্যাঁ ইডিটিএ জানি আছে। ব্যাস, তাহলে হয়। আর কি লাগবে বল? এটা তো ইম্পর্টেন্ট অনেক। এটা খুব না না, ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি, ওটা দেখে নিয়ে তুমি দেখে নেবো তাহলে। তুই ফার্স্ট বানাবো এটা তাহলে খুলবি, খাতা। সব পেয়ে যাবি, সব পেয়ে যাবি। ফার্স্ট এটা খুললে ভর্তি ভর্তি রয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল। আর এখানে দেখবি আমি এটা নেমিংয়ের একবার পুরো সামারিটা করে দিয়েছি, কীভাবে নেমিং করবে সামারিটা একবার দেখবি, যখন কখনো ভুলে যাবি সামারিটা দেখে নিবি। আবার এখানে কিছু আইইউপিএসি নেমিংয়ের ব্যাপার আছে। চলো এবার আমরা আসল জায়গায় ঢুকে যাই, আইসোমেরিজমে ঢুকি। ঠিক আছে, আমরা কোথায় ঢুকতে চলেছি এখন? আইসোমেরিজম। ঠিক আছে, আইসোমেরিজমটা একটু দেখবো। আচ্ছা, আইসোমার কাকে বলে? কেউ একটা বলো। সিম্পল একদম, যা অর্গানিকে শিখেছিস। ওই তো কোনো কম্পাউন্ডকে ডিফারেন্স, মানে ওই একটাই কম্পাউন্ডকে একটাই স্ট্রাকচারকে ডিফারেন্ট ভাবে এতে লেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কোনো কথার মানে নেই, এই কথার কোনো মানে মানে একটা নাই। কম্পাউন্ডকে ডিফারেন্ট না, স্ট্রাকচার দিয়ে করা যায়। একটা কম্পাউন্ডের যখন, দুটো কম্পাউন্ডের যখন মলিকিউলার ফর্মুলা সেম হয় কিন্তু আইসোমার স্ট্রাকচারাল মলিকুলার ফর্মুলা সেম ডিফারেন্ট হলে হয়। ফর্মুলা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যাটমসের, ইয়েস, গুড, মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, ওটা দিয়ে কারেক্ট, ডিফারেন্স ইন ডিফারেন্ট স্ট্রাকচারটা অ্যারেঞ্জমেন্ট। কি ডিফারেন্ট ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ হয়। ইয়েস, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা আলাদা হয়ে যায়, হুম, তাই জন্য ওটাকে ওটা আমরা আলাদা আলাদা আইসোমার হয়। বলি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আইসোমেরিজম এই কমপ্লেক্সের মধ্যেও দেখা যায়। এখানে একটু এটা খুব ব্লার আছে, আমি পড়ে দিচ্ছি তোদের জন্য। when complex compound have same molecular formula but have different structural and এটা হচ্ছে তোর ফেসিয়াল, ঠিক আছে, স্পেশিয়াল, স্পেশিয়াল মানে হচ্ছে তো 3D স্পেসে, 3D স্পেসে যে অ্যারেঞ্জমেন্টটা হয় সেটাকে বলে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, 3D স্পেসে যে অ্যারেঞ্জমেন্ট হবে, the spatial arrangement of ligands around the central metal atom or ions, then they are called isomer, and the uh, and the কি লেখা আছে, আচ্ছা, and the phenomena and phenomena is called isomerism। ঠিক আছে, তার মানে কি বললো, যখন কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের সেম মলিকুলার ফর্মুলা হবে বাট তাদের ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। ঠিক আছে, অফ দ্য লিগ্যান্ড অ্যারাউন্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, দেন দে আর কল্ড আইসোমার, অ্যান্ড এই ফেনোমেনাটাকে আমরা বলি আইসোমেরিজম। ঠিক আছে, তাহলে আচ্ছা জেনারেল কেউ বেরিয়ে ফর্মুলা গেল সেম কিন্তু, হবে। কে বেরিয়ে গেল? সাউথ নালে আই থিঙ্ক কেউ একজন। আচ্ছা, সহেলি মনে হয় বেরিয়ে গেছে, ওখানে কোনো প্রবলেম হচ্ছে, এমনিও আজকে ঠিকঠাকভাবে পড়ছে না। যাই হোক, সে ঠিক আছে, আমরা কন্টিনিউ করে যাই, বন্ধ করে লাভ নেই এখন। যাই হোক, দেখ, আচ্ছা, তার মানে জেনারেল ফর্মুলা সেম হতে হবে বাট দেন দ্য লিগ্যান্ডদের স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অন্যরকম হবে, এইটাই আইসোমেরিজম, আর কিছু না। তার মানে জেনারেল ফর্মুলাটা সেম থাকবে বাট লিগ্যান্ডের অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা আলাদা হবে, কারণ এটাকেই আমরা এই কমপ্লেক্সের আইসোমেরিজম বলি। বেসিক্যালি যদি তুই আইসোমেরিজম কমপ্লেক্সের দেখিস তাহলে দু ধরনের হয়, একটা স্ট্রাকচারাল আর একটা স্টিরিও। ঠিক আছে, একটা স্ট্রাকচারাল হয়, একটা স্টিরিও হয়। স্ট্রাকচারালটার মধ্যে পড়ে হচ্ছে এক্সাম্পল আয়োনাইজেশন, হাইড্রেট, কোঅর্ডিনেশন, লিঙ্কেজ, লিগ্যান্ড, কোঅর্ডিনেশন পজিশন। এই, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক। আচ্ছা, তাহলে আমরা কোথায় কথা বলবো, যে আয়নাইজেশন, হাইড্রেট, কোঅর্ডিনেশন, লিঙ্কেজ, লিগ্যান্ডস, কোঅর্ডিনেশন পজিশন। ঠিক আছে, এবার স্টিরিও আইসোমেরিজমে কী হবে, দেখ দু ধরনের হয় স্টিরিও আইসোমেরিজম, একটা হয় জিওমেট্রিক্যাল আর একটা হয় অপটিক্যাল। ঠিক আছে, তাহলে এবার স্টিরিও স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম এবার শুরু করছি আমরা। তাহলে ইট অ্যারাইজেস ডিউ টু ডিফারেন্স ইন দ্য টাইপস অফ কেমিক্যাল লিঙ্কেজেস। ঠিক আছে, কি বললো, এটা কখন সৃষ্টি হয়? ডিফারেন্স ইন দ্য টাইপ অফ কেমিক্যাল লিঙ্কেজ, মানে কেমিক্যাল লিঙ্কেজ মানে বেসিক্যালি বন্ডের কথা বলা হচ্ছে। তাহলে যখন ডিফারেন্ট বন্ডিং হচ্ছে তখনই আমার এই স্ট্রাকচারাল আইসোমেরিজম অ্যারাইজ করছে। অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য লিগ্যান্ড, বেসিক্যালি বন্ডিং আলাদা হওয়া মানে লিগ্যান্ডের সাথে ডিস্ট্রিবিউশনটা আলাদা হয়ে যাওয়া।
ঠিক আছে, উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কোঅর্ডিনেশন স্পিয়ার। উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কোঅর্ডিনেশন স্পিয়ার, আমরা এক্সাম্পল দেখলেই কথাগুলোর মানে আরও ভালোভাবে বুঝতে পারবো। টাইপস, প্রথম হচ্ছে আয়োনাইজেশন, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে হাইড্রেট, থার্ড হচ্ছে কোঅর্ডিনেশন, ফোর্থ লিঙ্কেজ, ফিফথ লিগ্যান্ড, সিক্স কোঅর্ডিনেশন আইসোমেরিজম, সেভেন্থ হচ্ছে পলিমারাইজেশন। এবার দেখ, ধর আমার কাছে একটা কমপ্লেক্স আছে কোবাল্ট SO4.5NH3, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবার এটাকে আমি কীভাবে সাজাতে পারি ভালোভাবে দেখবি। আমি লিখতে পারি কোবাল্ট NH3 SO4 ভিতরে বিআর বাইরে, ঠিক আছে। আরেকটা লিখতে পারি কোবাল্ট NH3 বিআর ভিতরে SO4 বাইরে, ঠিক আছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে। এবার তুই যদি এটাকে, ঠিক আছে, তুই এই বিআরটা যে রয়েছে বাইরে, বিআরটা তাহলে এখন কোথায় রয়েছে? ও এখন আয়োনাইজেশন স্পিয়ারে রয়েছে, তাই না? ও এখন আয়োনাইজেশন স্পিয়ারে, কোঅর্ডিনেশন স্পিয়ারে তো নেই, আয়োনাইজেশন স্পিয়ারে রয়েছে। তাহলে এবার জলে ঢাললে ওটা ভেঙে যাবে। এবার তার মানে আমি যদি AgNO3 দিয়ে রিয়াক্ট করাই তাহলে ও AgBr এর একটা প্রেসিপিটেট, ইয়ালো প্রেসিপিটেট ফেলে দেবে, বাট BsCl2 সাথে কোনো ধরনের প্রেসিপিটেট ফেলবে না। আর যদি এইটা হয়, এই স্ট্রাকচারটা হয়, তাহলেও কি করবে, BaCl2 সাথে BaSO4 বানিয়ে একটা হোয়াইট প্রেসিপিটেট ফেলবে, বাট কোনো ধরনের বিআরের সাথে, বিআর যেহেতু রিয়াক্ট করতে পারছে না, তাই AgNO3 দিয়ে কোনো ধরনের প্রেসিপিটেট পড়বে না। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বেসিক্যালি কি হলো, আয়নাইজেশন আইসোমেরিজম ভালো করে দেখ, when complex compound have same molecular formula but give different ions in their aqueous solution, আয়ন্স এ ডিফারেন্স দিচ্ছিল, which of the following এবার তার মানে কি, যখন দুটোর ফর্মুলা পুরো সেম, বাট যখন অ্যাকোয়াস সলিউশনে দিচ্ছিলাম অ্যাকোয়াস আয়ন্স ডিফারেন্ট দিচ্ছিল, যেরকম এখানে, এখানে এ কি কি আয়ন দিচ্ছিল, এই কমপ্লেক্সটা আর বিআর মাইনাস, আর এ কি দিচ্ছিল, এই কমপ্লেক্সটা আর SO4 2-। তার মানে আমি কি বুঝতে পারলাম যে বেসিক্যালি আমার এখানে কি হচ্ছে, যে দুটো আয়ন আলাদা আলাদা দিচ্ছে, ঠিক আছে। তাই জন্য আমরা এই দুটোকে মানে এই যে দুটো ফর্মুলা আমরা লিখেছি, এই দুটো ফর্মুলাকে আমরা কি বলতে পারি, আয়নাইজেশন আইসোমেরিজম শো করছে। এই দুটো কমপ্লেক্স কি শো করছে, আয়োনাইজেশন আইসোমেরিজম শো করছে। বোঝা গেল না গেল না? এদের মধ্যে রিলেশনশিপ কি, আয়োনাইজেশন আইসোমার্স। ক্লিয়ার? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সাউথ, হুম। সয়েলি, হ্যাঁ, হ্যাঁ, তুই কোথায় ছিলি মা এতক্ষণ ধরে? আরে আমি ছিলাম, এক্ষুনি ডিসকানেক্ট হয়ে গেছিল, তারপরে আবার জয়েন করলাম তো। কি বুঝেছি এতক্ষণ যা যা বুঝিয়েছি সব? হ্যাঁ হ্যাঁ বুঝেছিস তো যা যা বুঝিয়েছি? হ্যাঁ। ঠিক আছে, বুঝলেই ভালো। দেখ, নেক্সট শুরু করছি আমরা। আচ্ছা হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখ, দেখ PtNH4 NH3 আর বাইরে রয়েছে Br2। এবার আমি জাস্ট কী করেছি, ক্লোরিনটাকে বাইরে নিয়েছি, ব্রোমিনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দেখ, তাহলে এদের মধ্যে আমি বলতে পারি এটা একটা আয়নাইজেশন আইসোমার্স, কারণ দুজনের মধ্যে পুরো ফর্মুলা সেমই আছে, শুধুমাত্র যখন আমি জলে দেব একবার আমি Br মাইনাস আয়ন পাবো, একবার আমি Cl মাইনাস আয়ন পাবো, একই না? স্যার, বলো। বলছিলাম যে তাহলে আয়নাইজেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে ওই হিসেবে দেখছি না, যে আয়নের কারেন্ট এক্সচেঞ্জ হচ্ছে ওই হিসেবে দেখবো তো? অবভিয়াসলি, কারণ কোঅর্ডিনেশন স্পিয়ার কেন আর কি এখানে তো দুটোতেই -1 হচ্ছে। একদম, শুধু দেখবি যে এখানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন কোঅর্ডিনেশন স্পিয়ার অ্যান্ড আয়নাইজেশন স্পিয়ার। ক্লিয়ার? ওখানে যেরকম ওপরের এক্সাম্পলটাই তোমার SO4 2- ছিল, তো -2 - 1 এর চেঞ্জ হচ্ছিল, এখানে তো দুটোই হ্যাঁ সেম আছে। হ্যাঁ, এখন ওইটা চেঞ্জ হচ্ছেই না, হ্যাঁ। শুধুমাত্র এটা দেখ লিগ্যান্ড কোথায় চেঞ্জ হচ্ছে, কোঅর্ডিনেশন থেকে আয়নাইজেশন স্পিয়ারে যাচ্ছে, আর আয়নাইজেশন স্পিয়ার থেকে কোঅর্ডিনেশনে আসছে, তাহলেই আমরা কি বলে দেবো, আয়নাইজেশন আইসোমার। হুম। বোঝা যাচ্ছে?
হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখ তো এখানে মেলা, এখানে কি হবে? কারণ এদের জেনারেল ফর্মুলাই সেম নেই। দেখ এখানে 5 আছে, 4 আছে, হবেই না। এখানেও দেখ, এখানে আয়োডিন রয়েছে, এখানে ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তো জেনারেল ফর্মুলা সেম নেই, তো এখানেও কিছু হবে না। তাহলে পয়েন্ট ইজ টু বি নোটেড, ইন isomers coordination number and oxidation state of metal cation should be same along with general formula। ঠিক আছে, নেক্সট, which of the following complex shows ionization isomerism? কে ionization isomerism শো করবে দেখাবে, বলেছে দেখাবে। তো একটা জিনিস লক্ষ্য কর, এখানে 4 স্পিসিসই নেই ভিতরে, সব নিউট্রাল, আর বাইরে 4 স্পিসিস এখানে শুধু রয়েছে। এখানেও সেম, ঠিক আছে, কেউ রিপ্লেস করার মতো নেই। এখানেও তাই, শুধু এখানে রয়েছে বিআর আর SO4। তার মানে এই শুধু আয়নাইজেশন আইসোমারিজম শো করবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এটাতে আয়, এ কতগুলো টোটাল পসিবল আইসোমার শো করবে সেটা বলেছে। ঠিক আছে, এবার এইটা কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যদি টোটাল লেখা থাকে তাহলে কি লিখবো, আর যদি শুধু পসিবল আইসোমার্স লেখা থাকে তাহলে কি লিখবো, এটা খুব ইম্পর্টেন্ট বোঝ। যদি এবার আগে দেখ এখানে কতগুলো আইসোমার বানাতে পারিস। দেখ ক্লোরিন ব্রোমিন ভিতরে আছে, আয়োডিন বাইরে। একবার আমি আয়োডিনকে ভিতরে ঢোকালাম, ক্লোরিনকে বাইরে নিলাম, আরেকবার আয়োডিনকে ভিতরে ঢুকিয়ে ব্রোমিনকে বাইরে নিলাম। এর থেকে বেশি তো কম্বিনেশন বানানো কিছু আর পসিবল না। ঠিক আছে, তাহলে আমি টোটাল 1 2 3 1 2 3 তিনটে পাচ্ছি। যখন টোটাল লিখবে যেটা দিয়েছে সেটাকেও কাউন্ট করবি 1 2 3। আর যদি শুধু পসিবল আইসোমার্স বলে তাহলে যে দুটো পেলি 1 2, তাহলে 2 লিখবি। টোটাল বললে 3টে, পসিবল আইসোমার শুধু বললে 2টো। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এই কথার ট্রিকেই কিন্তু ফাঁসাবে কোশ্চেনে, আর কিচ্ছু না। পসিবলে তিনটে মানে ইনক্লুড করে নেবো কোয়েশ্চেনে যেটা দিয়েছে কোশ্চেন সব। একটা, হ্যাঁ ওটাও একটা আইসোমার অবভিয়াসলি, কম্পাউন্ড। হুম। ঠিক আছে, ওইটা তো ক্রিস্টালাইজেশন গুলো আলাদা আলাদা হয় বোধহয় হাইড্রেট আইসোমেরিজমে। হাইড্রেট আইসোমার হ্যাঁ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, কারেক্ট, ওয়াটার অফ হ্যাঁ ক্রিস্টালাইজেশনটা আলাদা ওয়াটার অফ হবে। ক্রিস্টালাইজেশন। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট, শুধু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা আলাদা আলাদা হবে। দেখ আমার কাছে ধর রয়েছে CuCl3 6H2, এটা হচ্ছে তো জেনারেল ফর্মুলা। ঠিক আছে, জেনারেল ফর্মুলা। তাহলে ইন অকার ইন দোজ কমপ্লেক্স ইন হুইচ ফিউ কোঅর্ডিনেশন ওয়াটার মলিকিউলস, কোঅর্ডিনেটেড ওয়াটার মলিকিউলস কথাটার মানেই হলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বিকামস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, মানে কিছু, দেখ এটা তো বেসিক। দেখ যদি আমি ধর 3টে Cl আছে এখানে, 3টে Cl আমার বাইরে রইলো আর 6টা H2O ভিতরে। ঠিক আছে, তার কোঅর্ডিনেশন নাম্বার এখানে 6, এটা বুঝতেও পারছি আমি। এবার ধর একটা ক্লোরিন ভিতরে ঢুকলো, একটা ওয়াটার বাইরে এলো, তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন 1 হয়ে গেল। একটা ক্লোরিন আর একটা বার ভিতরে ঢুকবে, Cl2 হবে। ঠিক আছে, এখান দিয়ে ধর ভিতরে ঢুকলো, Cl2 হয়ে গেল, তো দুটো H2O বাইরে হয়ে গেল। এবার 3 নম্বর ক্লোরিনটাও ভিতরে ঢুকলাম, 3টে H2O কে বাইরে করে দিলাম। ঠিক আছে, 3টে H2O কে বাইরে করে দিলাম। তাহলে এই যে সব কটা, এদের জেনারেল ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট। দিস ইজ কল, কি স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্টটা কোথায়? শুধু এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের জন্য, যে যে লিগেন্ডগুলো হিসাবে জল ব্যবহার হয়েছিল সেগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের জায়গায় চলে গেছে। এরকম যদি হয় তাহলে এটাকেই বলে হাইড্রেট আইসোমেরিজম বা সলভেটেড আইসোমেরিজম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, বাকিটা বলো। হুম হুম। ঠিক আছে, এখানে হুম। লেখা আছে পয়েন্ট টু বি নোটেড, হাইড্রেট আইসোমেরিজম ইজ আ কাইন্ড অফ আয়নাইজেশন আইসোমেরিজম। একটু ভেবে দেখ, সেই লিগেন্ডেরই তো এক্সচেঞ্জ হচ্ছে, অন্য কিছু কি হচ্ছে? হ্যাঁ, লিগেন্ডের এক্সচেঞ্জ হচ্ছে না? হ্যাঁ লিগেন্ডারি হচ্ছে, ভেতরে যাচ্ছে বাইরে হ্যাঁ, আসছে H2O টা। তাহলে এটা একটা টাইপ অফ আয়নাইজেশন আইসোমেরিজম বলতেই পারি। হুম। ওইটা স্পেশাল কেস কেন বললে ফোরটা? এটা স্পেশাল কেস, মানে এটা হয় না,
এই তিনখানা জল খুব ভালো লিগ্যান্ড, ঠিক আছে। আর এখানে সত্যি কথা বলতে এখানে যদি অক্সিডেশন স্টেট চেক করিস, ঠিক আছে, এটা কোবাল্ট প্লাস থ্রিতে রয়েছে। আর কোবাল্ট প্লাস থ্রিতে ওয়াটার খুব স্ট্রং স্ট্রং লিগ্যান্ড হিসাবে কাজ করে। স্ট্রং উইক এখনো বুঝবি না তুই, তো এটা খুব স্পেশাল কেস, এটা তৈরি হওয়াটা খুব চাপের ব্যাপার, ঠিক আছে। তাই জন্য স্পেশাল কেস লেগেছে। হবে না এটা নাকি? কেন কেন অনেক স্পেশাল এনার্জি কেস, লাগবে। হ্যাঁ কেন স্পেশাল কেস আমরা সিএফটিতে গিয়ে দেখবো, এখন নয়। ক্রিস্টাল ফিল্ড, ঠিক আছে। এখন না, এই সিম্পল এক্সাম্পল দিয়েছি। এটা আদৌ কাজ করছে কি করছে না, এটা কি হাইড্রেটেড আইসোমেরিজম? অবভিয়াসলি। আগে তুই জেনারেল ফর্মুলা চেক কর। একটা কোবাল্ট, একটা কোবাল্ট, 5টা এনএসসি, 5টা এনএসসি, একটা জল, একটাই জল, 3টে সিএল, 3টে সিএল। তো জেনারেল ফর্মুলা সেম আছে, তাহলে অবভিয়াসলি একটা সিএল ভিতরে গেছে, জলটা বাইরে এসছে, তো ইটস আ হাইড্রেটেড আইসোমেরিজম। ক্লিয়ার? আচ্ছা, আমি বলছিলাম তুমি পরের মাসে কবে আসবে? পরের মাসে আমি বাড়ি ঢুকবো হচ্ছে তোর 21 তারিখ রাতে। ওটা কি তোমার উইন্টার ভ্যাকেশন? আমাদের উইন্টার ভ্যাকেশন। আমাদের কতদিন দেয়? দেখ, আমাদের যেটা অফিসিয়াল ছুটি সেটা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 4 বা 5 অবধি আছে, ঠিক মনে নেই আমার। বাট আমি জানুয়ারির 15 তারিখ কলকাতা থেকে রওনা দেবো। আমার টিকিট কাটা 15 তারিখের, কলকাতা থেকে দিল্লির রাজধানীতে। ও মানে জানুয়ারির। হ্যাঁ, তো আমি ওই যে 5 তারিখ থেকে 15 তারিখ, ওই 10 দিন, ওই 10 দিন আমি এক্সট্রা নিজের থেকে ছুটি নিয়েছি, ঠিক আছে। ওরা সবাই নেবে, কারণ দেখ যারা কেরালা যাবে, তামিলনাড়ু যাবে, অনেক দূরে দূরে যাবে, তারা কেউই 4-5 তারিখের মধ্যে ফিরতে পারবে না, পসিবল না আর কারো। একটু কিছুদিন নিয়ে নিতে, হ্যাঁ, না 20 আর 21 কিছুদিন, তারিখ অব্দি। না 20-21 তারিখ নিলে আবার পরে ঝামেলা হয়ে যাবে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক ঝামেলা পড়ে যাবে। অত ক্লাসে গিয়ে যাবে, হ্যাঁ ক্লাস এগিয়ে প্রচুর যাবে তো, এগিয়ে যাবে। ওটা অনেক ঝামেলা, নাহলে তো নিয়েই নিতাম, ঠিক আছে। তো এই 15 তারিখ রওনা দেবো। 15 তারিখ মনে হয়, তো যতদূর আমার মনে পড়ছে ওই বৃহস্পতিবার হয়তো, না শুক্রবার, বৃহস্পতিবার হয়তো রাতে রওনা দেবো। আর এখানে ওই শনিবারের মধ্যে পৌঁছে যাবো, আর সোমবার দিয়ে তো ট্রেনে কাজে চলে আসছো? যাবো। হ্যাঁ আসছি ট্রেনে, যাচ্ছি প্লেনে। আমি কলকাতা যাচ্ছি প্লেনে করে দিল্লি থেকে, ওটা 2 ঘন্টা। আমি 21 তারিখ রওনা দেবো, 21 তারিখ ফ্লাইট আমার দিল্লি থেকে যাওয়ার সময়। আর দিল্লি থেকে ফ্লাইটে কলকাতা দু দু আচ্ছা, ঘন্টা লাগবে মোটামুটি, 2 ঘন্টায় পৌঁছে যাবো। তাই 21 তারিখ রাতেই পৌঁছে যাবো। আর তারপর তো 21 তারিখ কী 15 বার? তারিখ থার্সডে, হুম 21 তারিখ সানডে। সানডে 21 তারিখ সানডে পড়েছে। তোদের সাথে আমার হুম। দেখা হবে 24 তারিখ তাহলে। তোমার 23 তারিখ পরীক্ষা, লাস্ট রিপোর্ট। তাহলে চলে আসবি 24 তারিখ আমার বাড়িতে। তাই চলে আসবি 24 তারিখ। হুম আচ্ছা, ঠিক আছে। 24 তারিখ তো চলে আসবি, একটুখানি তো দেখা সাক্ষাৎ হবে, একটু খাওয়া দাওয়া হবে। পার্টি শার্টি হবে। হুম আবার চলে আসবি তাহলে। পড়তে আসলে আলাদা কথা, অন্য কিছু করতে আসলে জানি আরে না, না, তুই বাড়িতে কেউ না মারলেই হয়েছে। না না, পড়াবো পড়াবো, পড়ার ওই একটুখানি পরে আর কি। তুই একা বাড়ি ফিরতে পারবি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না ফেরার কি আছে, 12 পরে ছেলে আমি তো কেন ফিরতে পারবো? ফিরতেই পারি। না সেদিন রাস্তা যদি ওই চেনা নিয়ে না না, ব্যাপার। সেদিন আগেই করিয়ে দেবো ক্লাস, এত লেট করবো না হয়তো। আর যদি সবার কারো প্রবলেম না থাকে, ওই দিন হয়তো একটু আগে করিয়ে দেবো। এত রাতের বেলা ক্লাস করা তো পারবি না, এত রাতের বেলা ক্লাস করলে যেতে পারবি না একা একা বাড়ি। এই যে করতে হবে, বুঝতে পেরেছি। ওই ছটা ফটা দিয়ে করিয়ে দেবো, এই আর কি। 24 তারিখ, হ্যাঁ বুধবার, হ্যাঁ ঠিক আছে। বুধবারের তো আমি ক্লাস হয়তো রাত্রির দিকে আম- তো। আমি হয়তো তোদের উম, ডিসেম্বরের 8-9 তারিখ থেকে ক্লাস করাবো না, আমার পরীক্ষা শুরু হবে, ভালোই হয়েছে, আমার প্রিপোর্টও শুরু থাকবে তখন। ঠিক আছে।
আমি 8-9 তারিখ দিয়ে তোদের কোনো পড়াবো না, ঠিক আছে? আমারও হুম, প্রি বোর্ড তখন 8 হুম, তারিখ থেকে। তোর আমার আমারও সবই সেম। একই টাইমেই পরীক্ষা সব, ঠিক আছে? তো ওই সময়টা হুম। আমি পড়াবো টড়াবো না। এবার নভেম্বরে নাকি ওটা নর্মাল টেস্ট? না না, তোদের আলাদা, এখন আর তোদের ওই প্রি বোর্ড টিবোর্ড হয় না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো সব কেচিয়ে দিয়েছে। আমাদের কথা আমি বলছি না, but আমাদের কথা আমি বলছি না, আমি নর্মালি জিজ্ঞেস করলাম যে হুম, ইয়ে হয়েছিল মানে পরীক্ষা হয়েছিল, ওটা নর্মাল পরীক্ষা হয়েছিল নভেম্বরের দিকে? হ্যাঁ ওটা তো তোর ওটা নর্মাল, ওরা তোর হাফ ইয়ারলি মনে হয় নাকি ওদের? না না, হাফ ইয়ারলি তো সেপ্টেম্বরে হয়। হাফ এদের ইয়ারলি তো অনেক এদের আগে কি হয়ে গেছে। এদের কি বলে হাফ জানো? ইয়ারলি তো অনেক আগে হয়ে গেছে। না না, এই লাস্ট যে প্রি পরীক্ষাটা টেস্ট, প্রি প্রি বোর্ডস, টেস্ট, প্রি টেস্ট, প্রি টেস্ট প্রি বলে বোর্ডস, এটাকে। প্রি বোর্ড হ্যাঁ, এটা প্রি বোর্ডস। প্রি বোর্ড প্রি টেস্ট একই হ্যাঁ, ব্যাপার। একই ব্যাপার, হ্যাঁ। আরেকটা ওটা যেটা তো ডিসেম্বর নভেম্বরে কিছু হয়েছিল পরীক্ষা কোনো? না না, কোনো কোনো স্কুলে প্রি বোর্ডস দুটো হয়, কারো কোনো স্কুলে একটা হয়, সিবিএসসি। আচ্ছা, দুটো হয় নভেম্বরে। ক্লাস যে ক্লাস নর্মাল 10-এ। পরীক্ষা হচ্ছে নভেম্বরে, আবার ডিসেম্বরে নাকি প্রি বোর্ডস? হ্যাঁ সেটা হ্যাঁ, 10-এ অনেকে হয়, ডিসেম্বর আর 12-এ জানুয়ারি। হয় না, কেন কি প্র্যাকটিক্যাল এক্সাম থাকে জানুয়ারিতে। হ্যাঁ না না, অনেক স্কুল নিচ্ছে, আমি শুনেছি দুটো করে পিরিয়ড, নভেম্বর ডিসেম্বর, জানুয়ারিতে একদমই প্র্যাকটিক্যাল। জানুয়ারিতে প্র্যাকটিক্যাল দেবে না বোর্ডের? না, নভেম্বর ডিসেম্বর দিচ্ছে, প্রিবোর্ড ওয়ান প্র্যাকটিক্যাল আগে নভেম্বর, হয়, প্রিবোর্ড টু। নর্মাল এক্সামের আগে হয় প্র্যাকটিক্যাল? এই হ্যাঁ। নভেম্বরে সবার সিলেবাস থোড়ি শেষ হয়ে গেছে স্কুলের, সব ভাই স্কুলের। তুই কি আমাদের তো ভাবছিস ভাই, মার্চে করে স্কুলে দিয়েছে, সব করিয়ে দেয়। আমাদের নর্মাল এক্সাম শেষ হওয়ার পরে মার্চে নাকি প্র্যাকটিক্যাল। আচ্ছা, তো আর এমনি সিবিএসসি থেকে তো আর জানুয়ারিতে প্র্যাকটিক্যাল, প্রথম মে ফার্স্ট অ্যাটেম্পটও আছে। জানি না, ওয়েস্ট বেঙ্গল যে হারে ভুলভাল ডিসিশন নেয়, কোনো লাভের লাভ কিছু হয় না। যাই হোক, দেখ, আহ, এরপরে আসছে লিঙ্কেজ আইসোমারিজম, ঠিক আছে? এই লিঙ্কেজ আইসোমারিজম কি বলছে? লিঙ্কেজ হ্যাঁ, লিঙ্কেজের প্রবলেম, লিঙ্কেজ এসএনটা আইসোমারিজম। এনসিএস। অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ডরা লিঙ্কেজ আইসোমারিজম শো করে। অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ড মনে আছে তো? হ্যাঁ যেরকম হচ্ছে তোর, মানে এরা মনোডেন্টেড লিগ্যান্ড, বাট এরা দু সাইড দিয়ে ডোনেট করার সক্ষম। যেরকম ধর সিএন, সিএন মাইনাস, এরা কার্বনের দিক দিয়ে ডোনেট করতে পারে, নাইট্রোজেনের দিক দিয়ে ডোনেট করবে একদিক দিয়ে, বা ডোনেট করতে পারে দুদিক দিয়ে, ঠিক আছে? তাহলে এরা লিঙ্কেজ আইসোমারিজম শো করে। মানে ধর, আমি ধর একটা এক্সাম্পল মানে দিই, ওই আমি আইসো সাইনিটো আর থায়োসাইনিটো। হ্যাঁ কারেক্ট, আমি ধর এরকম এরকম একটা কমপ্লেক্স নিলাম, আরেকটা নিলাম NC6, এই দুটো ফর্মুলা তো সেমই, দুটো জেনারেল ফর্মুলা কি সেম নয়? দুটো জেনারেল ফর্মুলা সেম, জেনারেল কিন্তু ফর্মুলা। দেখ এদের দেখ অ্যারেঞ্জমেন্ট তোর আলাদা, একটা কার্বন দিয়ে আয়রনকে দিচ্ছে, আর একটা নাইট্রোজেন দিয়ে আয়রনের সাথে বন্ড করছে। তো এদেরকে আমরা বলবো লিঙ্কেজ আইসোমারিজম। এই যে এক্সাম্পল দেখ, এসিএন, এসসিএন, এখানে কার্বন দিয়েও দিতে পারে, নাইট্রোজেন দিতে পারে, এখানে সালফার দিয়ে দিতে পারে, নাইট্রোজেন দিয়ে দিতে পারে। এবার দেখ, এ কার্বন দিয়ে দিল, এবার নাইট্রোজেন দিয়ে দিল, আবার এখানে উল্টো করে দেয়, নাইট্রোজেন দিয়ে দিল, এ নাইট্রোজেন দিয়ে দিল, এ নাইট্রোজেন দিয়ে দিল, এ সালফার দিয়ে দিল। এতগুলো পসিবিলিটি হতে পারে, ঠিক আছে? আবার সেই সেম প্রশ্ন, আবার সেই সেম প্রশ্ন, পসিবল আইসোমারিজম চারটে, পসিবল আইসোমার, টোটাল পসিবল আইসোমার 4, পসিবল আইসোমার 3। আর একটা কথা মনে রাখবি, এটা দিতে কখনো জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করতে পারে পরবর্তীকালে, যে আমি এদেরকে ডিস্টিংগুইশ করবো কিভাবে, বলবি আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি দিয়ে এদেরকে ডিস্টিংগুইশ করা যায়, কারণ আইআর ইউজ করলে এটার বন্ড ভাইব্রেশনের মধ্যে দিয়ে কাজ করে, তাই জন্য, ঠিক আছে? অন্য কোনো রিজন নেই, বন্ড ভাইব্রেশনেরটা ডিফারেন্স চেঞ্জ হয়, তাই জন্য আইআর স্পেকট্রোস্কোপি হেল্প হয়। এত ডিটেলে পড়তে হবে না আইআর ফাইআর অত। হ্যাঁ, নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। This type of isomerism is exhibited when the complex has two complex ions in it, cationic and anionic. ভালো করে দেখ, যখন কমপ্লেক্সের অ্যানায়নিক পার্ট অ্যান্ড ক্যাটায়নিক পার্ট দুটোই, ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট দুটোই একটা কমপ্লেক্স হবে, এরকম মানে
ব্র্যাকেটের মধ্যে থাকবে, কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে হবে, তখনই আমরা এটাকে কোঅর্ডিনেশন আইসোমারিজমের মধ্যে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দিস টাইপ অফ আইসোমারিজম ইজ কজড বাই দ্য ইন্টারচেঞ্জ অফ লিগ্যান্ডস বিটুইন দ্য টু কমপ্লেক্স আয়ন্স। মানে এই যে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ডকে NH3, এখানে লিগ্যান্ডকে Cl, এই Cl যদি এখানে চলে যায়, এই NH3 যদি এখানে চলে আসে, তাহলে দেখ এই যে একটা Cl এখানে এসছে, একটা NH3 এখানে গেছে, তাহলে কি হয়ে গেল, এর এক্সচেঞ্জ হলো লিগ্যান্ড এক্সচেঞ্জ, তাই না? তাহলে এটাকে আমরা বলবো কমপ্লেক্স কোঅর্ডিনেশন আইসোমারিজম। ক্লিয়ার? কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে লিগ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে, তাই জন্য কোঅর্ডিনেশন আইসোমারিজম। বুঝলি মানেটা? বুঝতে পেরেছি। এখানে এটা দেখ, এখানে তোর এইমাত্র এক্সাম্পল যেটা আগে দেখলি, সেখানে সেন্টার মেটাল অ্যাটম এক ছিল, সেন্টার মেটাল অ্যাটম ডিফারেন্ট থাকলেও সেটা করা যায়, সেটাই আর কি লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা কথা মাথায় রাখবি, এই যে কমপ্লেক্স আইসোমারিজমে কখনো দুটোরই স্টেট জিরো হতে পারবে না। কেন? যদি এদের মধ্যে অপোজিট চার্জ না থাকে, কোনো অ্যাট্রাকশন নেই, এরা দুজনে কোনোদিন একসাথে থাকতে পারবে না। সো দিস আইসোমার ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তাই জন্য এখানে কেটে দিয়েছিলাম। ক্লিয়ার? একটা সবসময় অপোজিট চার্জ দুজনের মধ্যে থাকতে হবে, যারা দুজনে অ্যাট্রাক্ট করে থাকতে পারে। বুঝতে পেরেছি। ক্লিয়ার? বোঝা গেছে? ওটা নিউট্রাল আছে না দুটোই? ইয়েস। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 দিয়ে একটা কেস দেখিয়েছি, এদের আমি তোদের নিজের করার জন্য জায়গা ছেড়ে দিয়েছি, তোরা নিজেরা করবি, বের করবি কি কি হতে পারে। এখানে কিছু কোয়েশ্চেন্স দিয়েছি, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো দেখবি একবার, যেই মেন্সের কোয়েশ্চেন চেষ্টা করবি, তারপরে আমি দেখাবো। এবার আসছে হচ্ছে লিগ্যান্ড আইসোমারিজম। লিগ্যান্ড আইসোমারিজম দেখ, নাম থেকে ক্লিয়ার, লিগ্যান্ড নিয়ে কিছু একটা ঝামেলা হবে, হ্যাঁ না? লিগ্যান্ড দিয়ে কিছু একটা ঝামেলা হবে লিগ্যান্ড আইসোমারিজমে। তারা বলছে those complex which have same molecular formula but different with respect to their ligands are called ligand isomerism। মানে লিগ্যান্ডই বদলে যাচ্ছে কিন্তু ফর্মুলা সেম। যেরকম এক্সাম্পল হচ্ছে এই C3H6NH2 হোল টুয়াইস, এটা এরকম দেখতে হতে পারে, যেটাকে আমরা TN দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম আগে, আর সেটা এরকমও হতে পারে, দুটো স্ট্রাকচার পুরো আলাদা। দ্যাটস ওয়াই দিস আর লিগ্যান্ড আইসোমারিজম। ঠিক আছে, একটা হয় কোঅর্ডিনেশন অ্যান্ড পজিশন আইসোমারিজম। এইটা কোথায় হয়? ব্রিজড, অলওয়েজ এটা সবসময় ব্রিজডে হবে। ব্রিজডে কিরকম ভাবে? দেখ এখানে 4টে NH3, এদিকে 2টো NH3, 2টো Cl2, এবার কি করলাম, একটা Cl2 এদিকে রিপ্লেস করলাম, একটা NH3 এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে দেখ এই যে চেঞ্জ হলো। তাহলে ইট ইজ শোন ইন দ্য পলিনিউক্লিয়ার কমপ্লেক্স। পলিনিউক্লিয়ার মানে যেই কমপ্লেক্সে দুটো নিউক্লিয়াস আছে বা দুটো সেন্টার মেটাল অ্যাটম আছে, ডিউ টু ইন্টারচেঞ্জ অফ লিগ্যান্ড বিটুইন দ্য ডিফারেন্ট মেটাল নিউক্লিয়াই। এই লিগ্যান্ডটা এক্সচেঞ্জ হলো বিটুইন টু ডিফারেন্ট নিউক্লিয়াই। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলে? কোঅর্ডিনেশন পজিশন আইসোমারিজম। কোঅর্ডিনেশন পজিশন আইসোমারিজম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে যেটা এখানে দেখতে পাচ্ছিস, এইটা এই মুহূর্তে করালে কিছু বুঝবি না। এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, এই যে নাম্বার অফ পসিবল আইসোমারিজম ফর স্পেসিফিক কমপ্লেক্সেস ফর কোঅর্ডিনেশন নাম্বার 6, এই বলে যে এখানে বস্তুটি এখানে আমি বিশাল বড় করে লিখিয়েছি, এইটা একটু বিস্তারিতভাবে ডিসকাস করতে হবে। ঠিক আছে, এইটা এটা খুব বিস্তারিত এটাতে একটা। বিবিটি আছে না? বিবিটি ওয়ার্নার ওইসব আছে? না না না, এটা আইসোমারিজমই, এটা আইসোমারিজমই, পাতি কিন্তু আইসোমারিজম। তুমি অক্টাহেড্রাল বানিয়েছো। হ্যাঁ, একটা অক্টাহাইড্রালের জন্য আর টেট্রাহাইড্রালের জন্য করতে হবে। এই যে এটা হচ্ছে অক্টাহাইড্রালের চার্ট দিয়ে দিয়েছি, এরপরে একটা টেট্রাহাইড্রালের চার্ট আসবে, তারপরে থাকবে হচ্ছে তোর বাইডেন্টেড পলিডেন্টেড লিগ্যান্ডের জন্য থাকবে। ঠিক আছে, এগুলো সত্যি কথা বলবো, বোর্ডসে এখান দিয়ে কোশ্চেন সত্যি দেয় না, খুব কম দেয়, আর দিলেও খুব সোজা সোজা কোশ্চেন দেয়। সত্যি কথা বলছি, এই আইসোমেরিজমের পার্টটুকুনি থেকে খুবই সোজা কোশ্চেন দেবে। আমি পরের দিন এগুলো দেখাবো কীভাবে এগুলো আঁকতে হয়, এত ডিটেলে এখানে লেখা রয়েছে, তো আমি পরের দিন এগুলো কালারে হ্যাঁ 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 কালার থেকে বেশি দেয় দেখেছিলাম, ডিডি হ্যাঁ দেবে, ট্রানজিশন যেটা। ডিডি ট্রানজিশন থেকে দেবে। ঠিক আছে, ওটার একটাই উত্তর হয়, ডিডি ট্রানজিশন। ঠিক আছে, এই কালার কেন হয়, ওই একটাই উত্তর লিখবি, ডিডি ট্রানজিশন হয়। ঠিক আছে, কালারলেস কেন হয় ওইসব হ্যাঁ, জিজ্ঞেস করছে। এইটা হচ্ছে মেন পার্ট, এইখান দিয়ে শুরু হবে কোঅর্ডিনেশনের আসল ঝামেলা।
পরের দিন এই জন্য এই পার্টটা আমি করাবো। আজকে এটা করানোর মতো বহুত টাইম লেগে যাবে, এটা শুরু করলে শেষ হবে না, ঠিক আছে? এইটা মোটামুটি ওই জন্যই এক্সট্রা ক্লাস চেয়েছিলাম, এটা মোটামুটি একটা এক্সট্রা একটা দরকার, ঠিক আছে? এটা একটু বড় আছে এই জিনিসটা, এটা পরের দিন আমি করাবো বসে। এত এখান দিয়ে আমি এখানে যা লেখা আছে ঠিক আছে, আমি নিজের মতো করে একদিন তোদেরকে দেখাবো, যেটা দিয়ে তোরা খুব ইজিলি তোরা বেরিয়ে যেতে পারবি করে, ঠিক আছে? তোরা ইজিলি খুব পড়ে বেরিয়ে যেতে পারবি, খুব একটা প্রবলেম তোদের হবে না, ঠিক আছে? হ্যাঁ যতটা দরকার এখানে পুরো ডিটেলে এন্টার ডিটেলে লেখা আছে কিভাবে কি হলো, সবই বলে দেবো। কিন্তু বেসিক্যালি এই কোঅর্ডিনেশন নাম্বার সিক্সের জন্য এই জিওমেট্রিক্যাল আইসোমার আর অপটিক্যাল আইসোমারের ব্যাপারটা পরের দিন আমরা দেখব, ঠিক আছে? আজকে এইটুকুই থাক, ঠিক আছে?